সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় এবং ঘটনা নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকের আমাদের আলোচনার বিষয় পঞ্চদশ সংশোধনী রায়, আংশিক বাতিল ও সমসাময়িক বিষয়। আমরা এ বিষয়ে কথা বলবো, তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি আপনারা বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে স্বাগত এবং কৃতজ্ঞতা। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশর যাচ্ছেন ডক্টর ইউনুস। সংবিধানের পঞ্চদশ সংশোধনী 6টি অনুচ্ছেদ বাতিল, ফিল ও তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। জাতীয় নির্বাচনে ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, জানিয়েছেন সিএসি। আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আগামী নির্বাচনে সরকার গঠন করতে প্রয়োজন জনসমর্থন, যে কোনো মূল্যে তা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। এবং শেখ হাসিনা বিরুদ্ধে গণহত্যা তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শেখ পরিবারের দুর্নীতি তদন্ত শুরু দুদকের। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম এতক্ষণ। আপনারা জানেন প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি পঞ্চদশ সংশোধনীর রায়, আংশিক বাতিল ও সমসাময়িক বিষয়। এ বিষয়ে আমরা কথা বলবো। হাবিবুর রহমান, আপনার কাছে আসতে চাই প্রথমে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট, এতে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট ফিরে এসেছে। এই যে রায় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এর প্রভাব সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম। বিজ্ঞ আলোচক ডক্টর নাজমুজ্জামান ভুঁইয়াকে আমার শুভেচ্ছা। যেটির জন্য আমরা আন্দোলন করেছিলাম, আমরা না, প্রথম আন্দোলনটা করেছিল আওয়ামী লীগ 1996 সালে। সেই 15 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংসদে প্রথম সংসদ অধিবেশনেই বিলটা পাশ করেছিলেন, পাশ করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সংসদ ভেঙে দিয়েছিল তৎকালীন সরকার। এরপর আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করলো, এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সংশোধন করতে 173 দিন আওয়ামী লীগ হরতাল করেছিল, অবরোধ করেছিল, জনজীবনকে একদম অতিষ্ঠ করে তুলেছিল। সেই আওয়ামী লীগই ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেই ক্ষমতা আসার পর তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে দিয়েছিল অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, যেটি নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। এবং এই দাবি আদায় করার জন্য আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি এটা অন্যায়ভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়েছে। সরকার সেদিন আমাদের কথা শুনে নেই। তো এখন সেই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসেছে, অর্থাৎ জনগণ তার নিজের ভোটটি প্রয়োগ করতে পারবে, এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে। এটা একটা খুশির সংবাদ। আর আরেকটি যেটা হলো যে গণভোট, তো গণভোট যে যৌক্তিক, এই রায়ের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন প্রথমে গণভোট করেছিলেন, উপায় তো তখন ছিল না, হানা ভোট করা ছাড়া তো উপায় ছিল না, তখন তো বিএনপি জন্ম হয় নাই। তখন দেশে যারা প্রশাসনিক যারা ছিলেন এবং ভোট করেছিল, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুলের মাস্টাররা, শিক্ষকরা, সেই গণভোটে অনেক কথা হয়েছে। কথা উঠলেই মানে বাকশাল যেমন একটা গালি, যে একদলীয় শাসন, তো গণভোটকে তার চেয়ে বেশি গালি মনে করে গালি দিত আওয়ামী লীগ। এখন তো সেইটা ফিরে এসেছে, তাহলে এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমার দাবি হলো এই তত্ত্বাবধায়ক সরকার বিধান যিনি বাতিল করেছিলেন অন্যায়ভাবে, তার বিচার হতে হবে। শুধু তার না, অন্যায়ভাবে যারা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল, জাতীয় সংসদে পাশ করেছিল এবং রায় হয়েছিল তার 16 মাস পরে, জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, কিন্তু
খায়রুল হক সাহেব রায় দিলেন 16 মাস পরে, অবসরে যাওয়ার 16 মাস পর। এই যে অন্যায়টা করেছে, এই অন্যায় চূড়ান্ত শাস্তির জন্য এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তৎকালীন সরকার এবং খায়রুল হক সাহেবকে। এখন আমাদের আজকের অনুভূতি যেটা আমি বলি, আমার জন্য ভালোই লাগছে। ভালো লাগছে এই কারণে যে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবির জন্য, আমি তখন আওয়ামী লীগ করতাম, তখন আমি স্বেচ্ছাসেবক লীগের অ্যাক্টিং কনভেনার ছিলাম। ওই সময় আন্দোলন যে মানুষের ভোটের দিকে যেন মানুষ প্রয়োগ করতে পারে। তো তারপর তো আমি বিএনপিতে যোগদান করেছি। এখানে এসেও আমি এই দাবি, মানে আমি দীর্ঘদিন ধরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অটুট থাকুক বা সংবিধান সংযোজন হোক, সেই বিষয়ে আন্দোলন করেছিলাম। তো আজকের দিনে আমার এই অনুভূতি, পাশাপাশি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনাকে 2 মাসের মধ্যে তার বিচার কার্য বা তার সমস্ত তার বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে আসার যে সময় বেঁধে দিয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাই। এবং আমি মনে করি যে এই দেশে আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছে, গুম খুন হত্যা, লুটপাট, ব্যাংক থেকে টাকা লুটপাট, বিদেশি টাকা পাচার করেছে, এই সব কিছু যদি আমি দেখতে যাই, তাহলে ওই যে কথাটা বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না পারবে রাজনৈতিক সিদ্ধান্ত, তা আমিই তো মনে করি যে আওয়ামী লীগকে তো আপাতত 15 বছর নির্বাচনে আসতে তো কোনো সুযোগ নেই। কারণ 15 বছর তো তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি। সেই 15 বছর অপেক্ষা করুক। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমি প্রতিবাদ জানাতাম, ছাত্রলীগ নিষিদ্ধ করলে আমি প্রতিবাদ জানাতাম। যে ছাত্রলীগ নিষিদ্ধ করা আছে ওইটা ছাত্র শিক্ষা শান্তি প্রকৃতি ছাত্রলীগ, ওই ছাত্রলীগ আমি করি নাই। যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সেটা ধর্ষণ ছাত্রলীগ, লুটপাট ছাত্রলীগ, মাস্তান ছাত্রলীগ, হেলমেট ছাত্রলীগ। অত ওই ছাত্রলীগকে যেদিন বহিষ্কার মানে নিষিদ্ধ ঘোষণা করে সেদিন আমি খুব দৃঢ়তার সাথে সমর্থন করেছিলাম। আওয়ামী লীগকে তো এখন যে আওয়ামী লীগ ছিল এই গত 15 বছর, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এই কারণে ওটা দল ছিল না, দলের প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না। আওয়ামী লীগের গঠনতন্ত্র কী আছে? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতিবাদ এবং ধর্মের সমাজতন্ত্র। একটিও আওয়ামী লীগ এই 15 বছর প্র্যাকটিস করে নাই। তার মানে তার নীতি, তার আদর্শ, তার গঠনতন্ত্রকে অবমাননা করে। এবং সর্বশেষ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ গঠনতন্ত্র আছে, একজনকে নির্বাচন দিবে, অন্যজন যে বিরোধী করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি কেউ স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় তাকে বহিষ্কার করা হবে। উল্টা হলো, একজনকে নির্বাচন দিল আর 10 জনকে দাঁড় করে দিল। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছে তার পক্ষে ভোট করছে, পাশাপাশি তার পাশে তার দলের লোক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে। এই যে তার দলের গঠনতন্ত্রকে বদলতে করেছে, যে সংবিধানকে বদলতে করেছে। অথবা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আওয়ামী লীগের নাম আর উচ্চারিত 15 বছর অন্তত হওয়া উচিত না। এই কথাটার আলোচনায় আনা উচিত না। সামনের দিকে দেশটাকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকে আলোচনা করে সমালোচনা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ধন্যবাদ। মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। দুটি বিষয় জানতে চাই আপনার কাছে। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এখনই ফেরা সম্ভব কিনা, নাকি আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে? দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সাংবিধানিকভাবে তো আসলে কোনো বাধা রইল না, অন্য কোনো বাধা দেখেন কিনা? সেক্ষেত্রে প্রতিকার কী হতে পারে? ধন্যবাদ আপনাকে। বৈশাখী টিভির দর্শকদের শুভেচ্ছা। তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, আমরা যেটা বলছি যে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে। আমাদের সাংবিধানিক যে একটা প্রথা যেটা আমাদের এই দেশে ডেভেলপ করেছে, যেটাকে আমরা কনস্টিটিউশনাল কনভেনশন বলি, সেই অনুযায়ী আপনি যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের এই সংবিধানে আবার ফেরত আসার পথে আর কোনো বাধা নাই। সো কারণ এটা আমরা আগেও দেখেছি, ইভেন 8ম সংশোধনীর পরেও যখন রায়ের পরে এটা আবার সংবিধানটাকে ঠিক আদালতের নির্দেশ অনুযায়ী সেইভাবেই লিখিত করে পুরো জিনিসটাকে আবার প্রিন্ট করা হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন যে এটা ইফেক্টিভ হওয়ার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে কিনা কোনো না, প্রতিবন্ধকতার বিষয়টা হচ্ছে যে আসলে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আছে একটা নির্বাচিত সরকার থেকে অন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের একটা ব্রিজ হিসেবে। এখন তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হলো, তাহলে এইটাকে ইফেক্টিভ করবার যে কন্ডিশন প্রেসিডেন্ট বা পূর্ববর্তী শর্ত যেটা, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার থাকতে হবে, আমাদের যেটা এখন নাই। আপনি যদি আগেও ফেরত যান যে এই জুলাই অভ্যুত্থানের আগে যে আমাদের যে সরকার,
সেটাকেও হাবিব ভাই একটু আগেই বললেন, সেটাকে কেউ স্বীকারও করে না নির্বাচিত সরকার হিসেবে, নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ। কাজে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে এই তত্ত্বাবধায়ক সরকার ইফেক্টিভ হয়ে অন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরটা, এটাই হচ্ছে মূল জিনিস, যে এখন এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের হাতে ইলেকশন হয়ে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তখনই আসলে তত্ত্বাবধায়ক সরকারটা আবার ইফেক্টিভ হয়ে নতুন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কার্যকর হবে। কাজে কন্ডিশন প্রেসিডেন্ট যেটা একটা নির্বাচিত সরকারের উপস্থিতি বা এক্সিস্টেন্স, সেটা এই মুহূর্তে নাই বলে এই মুহূর্তে এটা ইফেক্টিভ হয়ে যাবে না। এটা সংবিধানে থাকবে, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসার পরে এটা আবার কার্যকর হয়ে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয়, যে বর্তমান সরকারের অধীনে আমরা দেখছি যে সংস্কার কমিশনের কাজ চলছে, সেক্ষেত্রে গণভোটের যেটি পদ্ধতি সেটি আবার চালু হলো, সেক্ষেত্রে এটি আলাদা করে কোনো তাৎপর্য বহন করবে কিনা? দুটো জিনিস দেখেন, গণভোটের একটা আমাদের সংবিধান থেকে এটা চলে যাওয়া, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। এটা আমরা যখন ধরেন, আমি শিক্ষক, আমি যখন ক্লাসে পড়াই বা সব জায়গায় আমরা সব সময় যে ধরেন যেটা নিয়ে আমরা কথা বলছি, একটা ফ্যাসিজম যে ডেভেলপ করেছিল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, অটোক্রেসি, এগুলো সব কিছুর মূলে যে লিগ্যাল থিওরিটাকে আমরা দায়ী করেছি হচ্ছে পজিটিভিজম, যেটা আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচে। তো টপ ডাউন অ্যাপ্রোচ যেটা আমরা সেই ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনহেরিট করেছি এবং নার্চার করতে করতে ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে একটা ফ্যাসিজমে রূপান্তরিত করেছি, ওটার মূল বিষয় হচ্ছে যে জনগণের ভয়েসটা লুজ করা, মানে আমাদের মতামতের কোনো গুরুত্ব নাই, জনগণ একেবারেই ইগনোর করা হয় প্রতিটা ক্ষেত্রে। তো সেখানে গণতন্ত্র যদি থাকে ভোটের মাধ্যমে, সেখানেও আমরা বলি যে একটা দিন শুধুমাত্র তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, আর কি তাদের কোনো মতামত থাকতে পারে না। গণভোট অন্তত তাদের এই অধিকারটুকুর একটা স্বীকৃতি দেয় যে অন্তত রাষ্ট্রের মৌলিক কিছু বিষয়ে তারা তাদের মতামত দিতে পারে। সেই জায়গাটা না থাকাটা মূলত ফ্যাসিজমকে ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করেছে। কাজে এটা পুনরুজ্জীবিত হয়েছে, এটা অত্যন্ত খুশির খবর এবং মানে কিছুটা হলেও এটা স্বস্তিদায়ক যে হ্যাঁ, আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি সেখানে একটা মাইলস্টোন হিসেবে আবার এটা পুনরুজ্জীবিত হলো। আমাদের যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আছে, সেখানে গণভোটের, আমি যদি বুঝে থাকি আপনি যেটা জানতে চেয়েছেন, যে তারা যে রিফর্মের কথা বলছে সংবিধানের, এটা আসলে এইটা পুনরুজ্জীবিত হওয়া বা না হওয়ার সাথে সম্পর্কিত নয়। আজকে যেমন আপনি যদি আদালতের রায়ের যে বক্তব্যটাও শুনে থাকেন, ওনারা আসলে খুব মিনিমাল একটা পরিবর্তন এনেছেন, আরও কিছু আনতে পারতেন কিনা এটা আমি পরবর্তীতে বলবো, বাট এই জায়গাটা উনি বলেছেন যে একটা নির্বাচিত সরকার জনগণের মতামত নিয়ে পরিবর্তনগুলো আনবেন। তার মানে আসলে সাংবিধানিক যে কোনো পরিবর্তন, এটার ম্যান্ডেট থাকে শুধু একটা নির্বাচিত সরকারের। কাজে ইন্টারিম গভর্নমেন্টের যে রিফর্ম কমিশন, আমার মতে তারা কিছু প্রপোজাল দিতে পারেন যে কি কি বিষয় করা দরকার, এবং সেটার একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরির একটা প্রসেসে তারা যেতে পারেন। কিন্তু যদি সত্যিকার অর্থে কোনো পরিবর্তনের কথা বলা হয়, সেটা আসলে নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে হবে, তাদেরই ম্যান্ডেট আছে, এবং ভবিষ্যতে যখন আমাদের জনগণের ভোটের ভিত্তিতে একটা নির্বাচিত সরকার আসবে, তারাই সেটা বাস্তবায়ন করবেন। কাজেই এই গণভোটের এই প্রভিশন আসা না আসার সাথে সম্পর্কিত না। এই ইন্টারিম গভর্নমেন্টের যে কোনো রিফর্ম প্রপোজাল, বিশেষ করে সংবিধান সংক্রান্ত, এটার ম্যান্ডেট শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে এবং তাদের দ্বারাই এটা হতে হবে। জি, ধন্যবাদ। হাবিবুর রহমান, আপনার কাছে আসতে চাই। অনেকের অভিযোগ যে এই পঞ্চদশ সংশোধনী বিগত সরকারকে স্বৈরাচারে পরিণত করেছিল। আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। 100%। আমি অনেক শোতে বলেছিলাম যে শুধু সরকার একবার বলুক, সিদ্ধান্ত হোক, আগামী নির্বাচনটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে 90% সন্ত্রাস কমে যাবে। এমনকি যে ছাত্রলীগ যে ক্যান্টনমেন্ট বানিয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে, ওই দিক দিয়ে যেই তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হবে, ওই দিনই ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। জানি যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসবে না। মানে এতখানি স্বস্তিদায়ক, আমি বলছি, আমরা বারবার বলছিলাম এটা। সাপের যে আমরা মাথায় ধরেন গাছ ধরেন একটা সত্য মিথ্যা জানি না, সাপ কিন্তু মাথা নয়। যে তত্ত্বাবধায়ক সরকারের যদি সংবিধান থাকতে হতো, আওয়ামী লীগ এই জায়গায় যেতে পারতো না। তার তো আবার পরবর্তী নির্বাচনে জনগণের কাছে যেতে হতো, যার প্রশ্ন ছিল। এবং প্রশাসনের লোকজন ভেবেই নিয়েছিল যতই হোক না কেন, ভোট যতই যেখানেই পড়ুক না কেন, আলটিমেট গভর্নমেন্ট
যেটা আছে এটাই থাকবে, পরিবর্তন হবে না। যখন একটা পরিবর্তন হবেই না, তখন সেই সরকার বিরুদ্ধে কেউ যেতে চায় না। এই যে প্রশাসনিক কর্মকর্তাগণ যে এই যে তাদের নীতি বিসর্জন দিলেন, একদম আমি তো আমার সুযোগ হয়েছে সব জায়গায় কথা বলা। প্রধান নির্বাচন কমিশনকে আমি ধরেছিলাম যে আপনি প্রধান নির্বাচন কমিশনার, এই যে 18 সালে ভোটগুলি হলো রাতের বেলা, 100% ভোট কাস্ট হলো, আপনি একজন প্রিজাইডিং অফিসারকে কি রিটার্নিং অফিসার বলেছে যে তুমি কেন 100% ভোট দেখালে? 100% ভোট তো পৃথিবী উল্টে গেলে হতে পারে না। আল্লাহ যদি ফেরেশতা পাঠায় তাহলে হতে পারে, ফেরেশতা পাঠানো ছাড়া 100% ভোট কাস্ট হতে পারে না। তাহলে আপনি একজন রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসকে শোকজ করলেন না, একজন রিটার্নিং অফিসারকে আপনি জিজ্ঞাসা করলেন না, তাহলে আপনি প্রধান নির্বাচন কমিশন কেন? বলে আমার হাত পা বাঁধা। এই যদি অবস্থা কেন হলো? ওইটা হলো নিরপেক্ষ সরকার হইতে হতো না। যেমন ধরেন অনেকেই বলতো এমনভাবে টকশোতে ফাটাই ফেলতাম আমরা যে একজন কি ট্রেন সেশন দরকার। আরে তার চেয়ে বড় ভোট তো বাংলাদেশে করে গেছে 91 সালে, 96 সালে, 2001 সালে, এমনকি 2008 সালেও এই দেশের মানুষই তারা করেছে। সেখানে কোনো প্রার্থী আমাদের মতো আহত হয়ে হেলিকপ্টারে হাসপাতালে এসেছে? নদীন অপুর মতো, আমার মতো, মহাসচিবের মতো লোকজন, একটি নির্বাচনে কোনো প্রার্থী কিন্তু আহত হয়তো দূরের কথা, তাদের উপরে এত মানে চড়াও কেউ হয়নি। এই দেশেরই মানুষ, এই দেশই তো ছিল, এই প্রশাসন তো ছিল। একে স্বৈরাচারী করেছিল শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হতো বলে। তাই তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের জনগণের অধিকার বাস্তবায়ন বা অধিকার আদায়ের বা ভোটাধিকার প্রয়োগের সবচেয়ে বড় কবচ। সেটা নষ্ট করে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধান, সংবিধান থেকে সেটি দেওয়ার কারণে অন্যায়ভাবে। আমি বারবার হচ্ছে, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম ওটা নিয়ে মামলা হবে। তার বদিউল আলম মজুমদার আজকে হলো উপদেষ্টা, তার সাথে অনেক টকশো করেছি। তো ওই টকশোর মধ্যে দিয়েই আমরা দুজন একমত হয়েছিলাম যে এখন ওই স্ট্যান্ডে উনি আসেন। ওটা অন্যায়, ওটা তো বাতিলই হয় না, ওটা তো বাতিলই হয় না। তাই কারণ ওখানে সংক্ষিপ্ত রায় বলা হয়েছিল আরও দুটো নির্বাচন দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আরও দুটো নির্বাচন নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার হওয়া দরকার। এইটাকে তারা নিয়ে গেল, যদি সংসদ মনে করে তাদের কাছে নিয়ে গেল, কিন্তু এখন বলে দিয়েছে দুটি নির্বাচন হতে হবে। এই কারণে দেশের পরিবর্তন, এই পরিস্থিতির পরিস্থিতি তারা সংসদ, তারা তো কোর্টের দিকে তাকে থাকলোই না, তারা আগেই সংসদে পাশ করে দিল, যেটা মহা অপরাধ। তো আমি বলেছি তত্ত্বাবধায়ক এখনও বহাল আছে, তত্ত্বাবধায়ক বাতিল হয়নি, আজকে বাস্তব হলো তাই। তো এখন উনি যে কথা বললেন, ভালো কথা উনি বলেছেন, যা কিছু পরিবর্তন, সংবিধানের পরিবর্তনগুলি আমরা বারবার বলেছি। যখন এই সরকার, যখন আলী রেজা সাহেব উনি যখন বললেন যে এই সংবিধানকে একদম বাতিল করে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, আমি ওই দিনই আমি বলি আপনি কে, আপনি কোথার থেকে এসেছেন? আপনি মার্কিন একটা বিশ্ববিদ্যালয় পড়াতে, ওখানে পড়ান আপনি কে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার? এই সংবিধান 30 লক্ষ মানুষের এখন লোক সংখ্যা নিয়ে এখন হয়তো প্রকৃতপক্ষে ম্যাডাম খালেদা বলেছেন, যদি প্রকৃতভাবে গণনা করা হয় 30 লক্ষ হতে পারে, 32 লাখও হতে পারে, আবার অনেক কমও হতে পারে। এখানে প্রশ্ন আছে, কিন্তু তারপরে বলি যে রক্ত দিয়ে সংবিধান রচনা করা হয়েছিল, সেই সংবিধান আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পড়াচ্ছেন, আর এখানে আপনি উপদেষ্টা হয়ে গেলেন আর আপনার শুনে ফেলে দেবেন, এত সাহস আপনার? এইভাবে চ্যালেঞ্জ করে বলছেন। আজকে তো তাই হলো। এই জন্য সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই পার্লামেন্টের কাছে যেতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি বলি যে এখন সামনে অনেক ষড়যন্ত্র হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র। কালকে আমি একটা দুষ্ট টেলিভিশন, ওরা জানেন, আর বাংলা, রিপাবলিক বাংলা, আমাকে বললো যে আপনি আমার ইচ্ছা ছিল, ওরা মিথ্যা কথা বলতে, মহা মিথ্যা কথা ওরা বলে, তো ওইটা আমি অংশগ্রহণ করলাম। তা আমি পরে শুনলাম, আমাকে এক টেলিভিশন সাংবাদিক বলে, হাই ভাই আপনি যখন উত্তরটা দিচ্ছেন তখন কিন্তু আপনারটা শোনাচ্ছে না, ওরা 3-4 দেশ মিলে বলছে সেটা কিন্তু শোনাচ্ছে। তবে আপনি একটা কথা যখন ও বলেছিল যে আপনার মিথ্যা কথা বলছেন, তখন আপনারা ধমক দিয়েছিলেন, এটা কি শিষ্টাচার বহির্ভূত কথা হলো না? আমার সম্বন্ধে কথা বলতে জেনে শুনে বলতে হবে এবং শিষ্টাচার বহির্ভূত কথা বলা, এটা শিষ্টাচার বহির্ভূত কথা। তা আপনি ধমকটা ঠিক আছে, তা আপনি গেছেন কেন? ওকে আমাকে বলছে, আমি গেছি দেখার জন্য কত দুষ্ট হতে পারে আর কি। যাক, আমার আজকের এই দিনটা আমার কাছে আনন্দদায়ক, আনন্দের দিন বলে মনে করি। ধন্যবাদ। জনাব নাজমুজ্জামান ভূঁইয়া, আপনি কিছু পরিবর্তনের কথা বলছিলেন, যে কিছু পরিবর্তন আরও আনা যেত, সে সম্পর্কে বলছিলেন পরবর্তীতে। কিছু পরিবর্তন ধরেন পঞ্চদশ সংশোধনীতে তো মানে 50-এর অধিক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছু আনা হয়েছে।
সো আমি যতদূর জানি, ইভেন আজকেও প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে রিট আবেদন যেটা করা হয়েছিল, বলা হয়েছিল যে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করার জন্য। তো সেখানে আদালত খুব ক্রুশিয়াল কিছু বিষয়ে ওনারা এই যে অ্যাকসেপ্ট করেছেন, এবং যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত করেছেন, গণভোট পুনরুজ্জীবিত করেছেন। বাট এর বাইরে আরও অনেক ইস্যু রয়ে গিয়েছে। এখন কিছু জিনিস আছে, যেমন দুটো বিষয় এখান থেকে আসে। একটা হচ্ছে যে আর কিছু বিষয়ে কি আদালত তার মানে অধিকার চর্চা করতে পারতেন কিনা সংবিধানের এই জায়গায়। এটা আসলে আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তবে আমার যেটা বলার আছে যে হয়তো আরও জাজমেন্ট আসলে মানে লিখিতভাবে আসলে আমরা জানতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হওয়ার সাথেও অনেক কিছু কানেক্টেড আছে সংবিধানে। আমার ধারণা সেগুলো অটোমেটিক আসবে। যেমন আমাদের 150 একটা ক্রান্তিকালীন বিধানের বিষয়গুলো বাতিল করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আমার ধারণা এসেনশিয়াল, এবং সেটা যেহেতু আদালত সেই বিষয়ে কিছু বলেন নাই, আমার ধারণা পরবর্তী সংসদে সেই বিষয়গুলো আসবে। তাহলে এই ধরনের কিছু লিগ্যাল কনসিকুয়েন্সের ইস্যুজ আছে যেখানে হয়তো আদালত তার মতামত দিতে পারতেন, বাট আদালত যেটা বলেছেন যে জনগণের নির্বাচিত সরকার সেটা করবেন। আর কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো মোটা দাগে বলা যেতে পারে যে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, বাট আমি জানি না কতটুকু সে রাজনৈতিক সিদ্ধান্ত বা কিভাবে। কারণ কিছু কিছু জিনিস খুব, যেমন সংবিধানের অংশ হওয়ার জন্য আসলে মানে আমাদের তো জুরিসপ্রুডেন্স ডেভেলপ করে, ধরেন আদালতের সিদ্ধান্ত দিয়ে অনেক কিছু ডেভেলপ করে। তো এই বিষয়ে হয়তো মতামত জানতে পারলে ভালো হতো, যে আমাদের যেমন কিছু জিনিস ঢোকানো হচ্ছে, জাতির পিতার স্বীকৃতি বা কিছু জিনিস হচ্ছে আমাদের একেবারে মূল সংবিধানে, যেটা হাবিব ভাই বললেন যে আমাদের রক্তের বিনিময়ে অর্জন করা যে সংবিধানে কিন্তু ছিল না। আমরা ভাষণটা ঢুকিয়েছি, সেটা কিন্তু সংবিধানে ছিল না। হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা আমাদের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচারকে এটা এফেক্ট করছে না, কাজে কোর্ট এই বিষয়ে কিছু বলবেন না। বাট আমি বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলো পরবর্তীতে এনে সংবিধানটাকে আমরা কিভাবে এনরিচ করছি। যে আমি যখন সংবিধানে এই জিনিসগুলো আনছি, তাহলে আমি কি যদি বলি জাতির পিতার স্বীকৃতি, তাহলে কি তার মানে আগে ছিল না? তাহলে আমি কি মরণোত্তর জাতির পিতা বলছি? তার মানে আগে কি উনি ছিলেন না? তাহলে তো বিষয়টা সেখানে দাঁড়াচ্ছে। আমি যখন এই ভাষণটা এটার ভিতরে দিচ্ছি, আমার সংবিধানটাকে কিভাবে সে এনরিচ করছে। তো এগুলো কিছু জুরিসপ্রুডেন্সিয়াল ইস্যুজ আছে। বাট এখানে আরেকটা মেসেজ খুব ক্লিয়ার, আমি যদি ওইভাবে না নিয়ে আমি বলি যে কোর্টের এই বিষয়টাতে মেসেজটা খুবই ক্লিয়ার, যে আমাদের যেহেতু অনেকগুলো বিষয় অমীমাংসিত রয়ে গিয়েছে, এবং জুলাই অভ্যুত্থানকে উনি স্বীকৃতি জানিয়েছেন, এবং জুলাই অভ্যুত্থানের অনেকগুলো দাবির বিষয় আছে যেটা পঞ্চদশ সংশোধনী ছাড়াও আরও অন্যান্য বিষয় সংবিধান সম্বলিত আছে, যেটা রিফর্ম কমিশন আছে। কাজে আমার ধারণা খুব দ্রুত একটা নির্বাচিত সরকার দরকার। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার একটা বিরতি নেব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। হাবিবুর রহমান, আপনার কাছে আসতে চাই। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সবাই খুশি। তারা এখন একটি অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করছেন। সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন যে আর কোনো পদক্ষেপের প্রয়োজন পড়বে কিনা এটি নিশ্চিতে? না, এক ধাপ তো এগিয়েছে, জাতি একটা আশ্বস্ত হয়েছে যে না, মানুষ ভোট দিতে পারবে। মানুষ শুধু এটা বিএনপি আশ্বস্ত না, এদেশে যারা গণতান্ত্রিক মানুষ যারা ভোট দিতে চায় তারাই খুশি হয়েছে। এটা আওয়ামী লীগ বলে না, কি এটা বিএনপি বলে না, আওয়ামী লীগের তো এখন তো নাই। তারা শুনে সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে কালকে গেল 16ই ডিসেম্বর, আমি কয়েকটা জায়গায় কালকে বক্তব্য রেখেছিলাম। আমি বললাম যে আজকে যদি আমি দেখতাম সারা বাংলাদেশে কম করেও 5,000 আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়েছে, যাতে স্মৃতিসৌধে বা বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় যে স্মৃতিসৌধে বা যেগুলিতে মাল্য দেওয়া হচ্ছে, সেই স্তম্ভগুলিতে যদি আওয়ামী লীগ ফুল দিতে যেত এবং তারা গ্রেপ্তার হতো, 2-1 মারকে হাসপাতালে যেত, 2জন মারাও যেত, তাহলে আমি মনে করছিলাম যে ওরা এই দেশের স্বাধীনতা যুদ্ধে যে অবদানের কথা বলে, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বা সে যুদ্ধ হয়েছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন এইবার প্রমাণ করলো যে তারা আসলেই কাপুরুষ, তারা আসলেই ভীরু। যতই গল্প আয়োজন করুক না কেন, এবার প্রমাণ করলো যে না, তাদের এই দেশের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই। সত্য নির্বাচন হয়েছিল, সেটা হলো তাদের সবচেয়ে বড় অর্জন, তাছাড়া তাদের কোনো অর্জন। তাহলে এটা হয়,
আওয়ামী লীগের মধ্যে একটা দলের 500 লোক গ্রেপ্তার হবে না, 5,000 লোক গ্রেপ্তার হবে না, 5 লোক মারা যাবে না, 500 লোক আহত হবে না, 7ই মার্চ কি 16ই ডিসেম্বরে হয় কোনো দিন? তাহলে ওটা দলই না একটা। তো এই কাজটা যে করলো, আরেকটা জঘন্য কাজ করলো 10ই নভেম্বর, যে নূর হোসেন দিবস, যেটা পৃথিবীর ইতিহাসে এত সাহসী মানুষ আমি দেখি নাই। নিজের বুক এবং পিঠকে পোস্টার করেছে, নিজের কবিতা নিজে লিখে। আমি যখন তাকে বললাম, এই ছেলে তুমি শার্ট পরো, অবশ্য আমি শার্ট পরবো না, সারা রাত ধরে কাগজ নষ্ট না করে বুক এবং পিঠকে পোস্টার করেছি। আমি এরশাদকে উৎখাত করবো না, আজকে আমি শহীদ হব। আমি যতদিন থেকে শুনে এই কথা। সেই দিন যদি 5,000 লোক গ্রেপ্তার হতো শহীদ নূর হোসেনের ওই দিনে ওই বুকে লেখে, তাহলে কথা বলার সুযোগ থাকতো। সেদিন তারা করলো কি, ট্রাম্পের ছবি নিয়ে আসলো। সে ধিক্কা জানা, লজ্জার ব্যাপার। কত জঘন্য রাজনীতি আওয়ামী লীগ করে। ওই যে নূর হোসেনের ছবি নিয়ে যদি 5,000 লোক গ্রেপ্তার হতো, 500 লোক গ্রেপ্তার, 200 লোক আহত হতো, তা বলতে পারতো শহীদের প্রতি সম্মান দেখাতে গিয়ে তারা আহত হয়েছে। তারা ট্রাম্পের ছবি নিয়ে আসলো এবং বললো ট্রাম্পের ছবির উপরে লাঠিপেটা করা হোক, আগুন দেওয়া হোক, পোড়ানো হোক, মারানো হোক। এটা ট্রাম্পকে বললো, দেখো আমি তোমার বিজয়ে মিছিল করতে গিয়েছিলাম, যদি আগে বলেছিল যে 17-18 ঘন্টা পাড়ি দিয়ে বিদেশ যাবো না, সমুদ্র পার হবো না। এই যে আওয়ামী লীগ, যে কারণে আজকে দেশটাকে এই জায়গায় যে এই যে আওয়ামী লীগ নিয়ে গেল, নিয়ে যে এখন কোথায় ফেলে গেল, ওরাই বা কোথায়? একটা লোক আছে, আমাদের বিএনপি মহাসচিব একজন বলেছিলেন যে আমরা কোনো আওয়ামী লীগের কথা বলি না, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, আমরা যদি কেউ ভোট করতে পারে জনগণ তার সিদ্ধান্ত নেবে। এইটাকে ভুল ব্যাখ্যা দিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে বিএনপি বলে আওয়ামী লীগের দালাল। আমি পরক্ষণে আমার বক্তব্য বললাম, উনি বলেছেন যে আওয়ামী লীগের কথা বলেননি, এই ধরনের একটা কথা আছে। তো আওয়ামী লীগকে যদি এখন বলা হয়, আমি তো এটা পক্ষে নাই, তারপর কথার দ্বারা বলেছে, যদি বলা হয় যে আওয়ামী লীগ কালকে থেকে রাজনীতি করতে পারবে, আমি তো দেখতে পাচ্ছি একজন লোক এই বাংলাদেশে, একজন আওয়ামী লীগের লোক নেই যে বলবে যে আমি আওয়ামী লীগের আহ্বায়ক হয়ে আমি রাজনীতি শুরু করলাম। একটা লোক পাবেন না, তার সাথে একটা সেক্রেটারি বা সদস্য তা পাবেন না। এই রকম একটা অপকর্ম, এত অপকর্ম করেছে যে জনগণের সামনে তাদের আসার মতো কোনো ধরনের সাহস তো দূরের কথা, ওর মুখ দেখানোর সুযোগ না। সব পালিয়ে, সব পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাসে দেখেছেন আপনি যে একদম প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল যেভাবে অসম্মানিত অবস্থা, তার সমস্ত লোক পালিয়ে গেছে। একজন এই দেখেন তো, আমি এই জায়গায় এখন এই মুহূর্তে দেশ নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র করছে। ওই যে আর বাংলার কথা বললাম, এখনো বলতেছে প্রতিদিন হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে আসছে, প্রসেস চালাচ্ছে, ভারত তো প্রসেস চালাচ্ছে। পার্শ্ববর্তী একটা দেশ, ভারতের তো একটা দুর্ভাগ্য বলবো, একটা লোক একটা দেশ তার পক্ষে নেই, আশপাশে কেউ নেই, পাকিস্তান নেই, নেপাল নেই, ভুটান নেই, কেউ নেই। লাস্টে বাংলাদেশ ছিল না, বাংলাদেশ সরকার ছিল, তারপরে তার একটা দাস সরকার ছিল, দাসই ছিল, তারা সরকার ছিল না, দাসই ছিল ভারতে। আপনি দেখেন এই বাংলাদেশ, এখন বাংলাদেশে তার সাথে নাই। মালদ্বীপ লাস্ট ধমক দিয়ে 57 জন অফিসার ছিল ভারতের সেনাবাহিনী, যান এখানে সরান, কিন্তু এক ধমকে সরা দিয়েছে। তো সেই ভারত আজকে আবার আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চায় এবং তাকে ওখানে পেলে পুষে বড় করতেছে। পৃথিবীর কেউ তাকে জায়গা দিল না। তার নিজের বোনের যেখানে নাগরিক হচ্ছে ব্রিটেনের, সেখানে জায়গা দিল, তার বোনের এমপি মন্ত্রী, পৃথিবীর কোনো দেশ দেখা দিচ্ছে না। তো এইরকম একটা মানুষকে নিয়ে ভারত জঘন্য খেলায় মেতে উঠেছে। আমি তো বলি, ভারতের যদি 10 লক্ষ না 12 লক্ষ সেনাবাহিনীর সদস্য আছে, সব যদি বাংলাদেশে এসে বলে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালাম, বাংলাদেশের মানুষ মেনলাম, বাংলাদেশের মানুষ মানবে না, সব মানুষ মারা যাবে, আওয়ামী লীগের দালাল বাদে। তারপরে এটা সম্ভব নয়। এই অসম্ভব কাজটা ভারত করার চেষ্টা করছে। আমি মনে করি ভারতের সরকারকে এখনও চিন্তা করার আমি সুযোগ দিতে চাই, এই বলে যে এইটা নিয়ে বেশি যখন আপনি বাড়াবাড়ি করবেন, সারা পৃথিবীতে আপনার স্যাটেলাইটের মাধ্যমে দেখছে না যে কোথায় হিন্দুর বাড়ি পড়তেছে, কোথায় হিন্দুকে জ্বালানো হচ্ছে, সব মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তো এই ষড়যন্ত্র এখনটা চলছে। এই সরকারকে বিপদে ফেলার জন্য, মানে ব্যর্থ করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছে যে কোনো মূল্যে এই সরকারকে সফল করতে হবে। এই সরকারের সফলতার মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। অতএব ষড়যন্ত্রকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আগামী দিন ইনশাল্লাহ গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জি, ধন্যবাদ। জনাব নাজমুজ্জামান, আপনার কাছে জানতে চাই, 2026 সালের 30শে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন এটি নির্বাচনের স্পষ্ট একটি রোডম্যাপ।
তাহলে কি আমরা ধরে নেব 2026 সালের মধ্যে নির্বাচন হচ্ছে আমাদের? না, ধরে নিব অবশ্যই, যেহেতু এটা অফিসিয়ালি এসেছে আমরা সেটা ধরেই নিব 2026-এর জুনের মধ্যে হবে। এর বাইরে যেটা হচ্ছে আসলে হতেই হবে একরকম, কারণ হাবিব ভাইও কিছুক্ষণ আগে যে ষড়যন্ত্রের কথা বললেন বা মানুষজন যে আশঙ্কা করছে নানান কিছু, এই আশঙ্কাগুলো আসলে সবার মধ্যে আছে। এটার কারণ হচ্ছে যে হ্যাঁ, হাবিব ভাই বলেছেন যে 10 লক্ষ 12 লক্ষ সৈন্য আসলেও এখানে কিছু করতে পারবে না, বাট মুশকিলটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা, আমরা যা কিছু ভালো করতে চাচ্ছি, নতুন একটা দেশ গড়ার যে প্রত্যয়টা নিয়েছি, সেই যাত্রাটা তো বিঘ্নিত হবে। এবং এই যাত্রাটা অব্যাহত রাখতে গেলে একটা জিনিস আমি একটু আগেই বলেছি যে এমন অনেকগুলো জিনিস প্রয়োজন এই দেশে নতুন করে, যেটা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সম্পূর্ণ সদিচ্ছা আছে, আমরা বারবার বলছি যে তাদেরকে সফল হতেই হবে, কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, যেটা একটা নির্বাচিত সরকারের পক্ষে যা কিছু করা সম্ভব বা একটা রাজনৈতিক দল যা কিছু করতে পারে একটা নির্বাচিত সরকার হিসেবে, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। তো এই লিমিটেশনগুলোই মূলত আশঙ্কার জন্ম দেয় যে এই ষড়যন্ত্রকারীরা কি করতে পারে, কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, আমাদের কিছু স্পিরিট নষ্ট করতে পারে, আমাদেরকে কিছু মিসগাইড করতে পারে, যেটা আমরা কোনোভাবেই চাই না। কাজেই এই মুহূর্তে যেটা আমার কাছে মনে হচ্ছে ভালো যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু জিনিস তো আছেই যেটা তাদের না করলেই নয়। এবং হাবিব ভাই যেটা বললেন যে বিএনপির পক্ষ থেকে একটা বড় দল এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও বলছে যে কিছু কিছু পরিবর্তন এই মুহূর্তে দরকার এবং যেটা তাদের করে দিয়ে যেতে হবে। সর্বোপরি একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে যেতে হবে, এবং সেটাও কিন্তু খুব কঠিন একটা কাজ, ইন দ্য সেন্স যে ওই যে বললাম তাদের তো খুব রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যদিও সদিচ্ছার কোনো অভাব নাই। তো সেই জায়গাটা মাথায় রেখে তারা ন্যূনতম যা কিছু না করলেই নয়, সেই রিফর্মগুলো করে একটা নির্বাচনের দিকে যাবেন, সেই প্রত্যাশাটা থাকবে, এবং সেটাই কেবল এই সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে পারে। জি, ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে হাবিবুর রহমান, আপনার কাছে ফিরতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বলেছেন যে এবারে নির্বাচন আগামী যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। তিনি কেন এমনটি ভাবছেন, কি মনে করছেন আপনি? না, উনি বলছেন যে নির্বাচনটা অন্য অন্য বার থেকে কঠিন হবে। অন্য অন্য নির্বাচন কঠিন হতো না, একতরফা নির্বাচন হয়ে যেত। এবার নির্বাচনটা হবে, মানুষ ভোট দিতে যাবে, কেন্দ্রে দিতে পারবে। সেহেতু উনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে কথাগুলি বলেছেন যে আপনার ধৈর্য ধরেন, মানুষের আস্থা অর্জন করেন, মানুষের পাশে থাকেন, মানুষের বিপদে কাছে যান, এই সমস্ত নিয়ে উনি কথাগুলি বলেছেন। আমি আপনি একটা কথা বলে যেতে চাই, সেটা হলো কি, জাতির প্রয়োজনে অনেক সংবিধান সংশোধন, ধীরে ধীরে সংবিধান সংশোধন করা হয়, জাতির প্রয়োজনে নতুন আইনও করা হয়। এই আমরাই তো 1990 সালে শাহাবুদ্দিন সাহেবকে যখন ধরে বেঁধে যখন রাজি করানো হলো, তখন শর্ত দিয়েছিলেন যে আমি যেতে পারি, তবে আমাকে প্রধান বিচারপতি আসনে ফিরে আসতে দেওয়ার সুযোগ দিতে হবে, আসার সুযোগ দেওয়া হবে। এটা পৃথিবীতে তো আছে, কিন্তু কোথাও নাই। তারপর আমরা সেদিন করেছি না, আমরা সেদিন গণভোটও করেছিলাম। কেন? যে রাষ্ট্রপতির সাথে সরকার ছিল তখন দেশে, রাষ্ট্রপতির সাথে সরকার থেকে সংসদীয় গণতন্ত্র ফিরে আসতে এর গণভোট দরকার ছিল, সেই গণভোট আমরা করেছিলাম, রাষ্ট্রের প্রয়োজনই আমরা করেছিলাম। একটা জিনিস থেকে বলে দিতে চাই, যে কথাটি, এই ক্ষমতায় থেকে এই সরকারের মধ্যে যারা আছেন, ক্ষমতায় থেকে যখনই তারা রাজনৈতিক দল গঠন করবে, তখনই তার মহাবিতর্কে জড়িয়ে যাবে। এই মহাবিতর্কে যখনই জড়িয়ে যাবে, তাহলে দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলবে। দেশের মানুষ এখনও মনে করছে, যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এদের ক্ষমতার প্রতি কোনো লোভ নেই, ক্ষমতা থাকার কোনো এদের ইচ্ছা নেই। এদের উদ্দেশ্য হলো দেশকে একটা কিছু সংশোধন করে দেশটাকে একটা শান্তির পথে, গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিয়ে এসে তারা বিদায় নেবে। যখনই দল গঠন করবে, তখন মারপুরদের লোভ বেশি, তো এরা তো ক্ষমতা টিকে থাকতে চায়, ক্ষমতার মজা পেয়ে গেছে, তখন বিতর্ক শুরু হয়ে যাবে, তখন সরকারের প্রতি মানে অনাস্থা তৈরি হবে। এবং তারা তাদের ম্যান্ডেটটা কি,
তাদের ম্যান্ডেট হলো সমস্ত রাজনৈতিক দলগুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র সমর্থন দিয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র তো একাই আন্দোলন তো করে নাই, তারা তো সরকার পরিবর্তন আন্দোলন কোনদিন করে নাই। তারা করেছিল কোটা সংস্কার। সেই সময় সরকার যদি 10-15% রেখে দিত, হাতের কোটা ফিরিয়ে নেওয়ার দরকার পড়তো না, কোটা ফিরিয়ে না নিয়ে আসতো। আমরা তো আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকতাম, তারা তো আমরা থাকতো না, ঠিক আছে, কোনদিন থাকে না। এখন যদি সবাই মিলে আন্দোলন করলাম, রক্ত দিলাম, জীবন দিল, আমাদের হাজার হাজার কর্মী শহীদ হলো, সরকার গঠন করতে দিয়েছে এক নোয়াখালী আর চিটাগাংকে, কুমিল্লার চিটাগাংবাসীকে, আর কিছু এনজিও যারা তাদেরকে, নাকি এখানে জনগণের প্রতিনিধি বা সেই ধরনের কেউ এখানে আসে? এই যে শ্রমিক মারা গেল, রিক্সাওয়ালা মারা গেল, টেম্পোলা মারা গেল, ওই যে ঘরে বসে শিশু মারা গেল, তাদের কোনো প্রতিনিধি আছে? নাই। তো কারুর কোনো প্রতিনিধি নাই এখানে। ছাত্রদের আছে, আর হলো আমরা তাদের মতামতের কিছু লোকজন এখানে সরকার গঠন করছে, আন্দোলন করলো, সবাই মিলে সরকার গঠন করে এক গ্রুপ। আবার তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য আবার দল করবে, ক্ষমতায় থাকবে। এত গুড়ের তো এত মিষ্টি হওয়ার কথা না। রাজনৈতিক এবং দলগুলো সাধুবাদ এখানে জানাচ্ছে কিন্তু পরিষ্কার রাজনৈতিক ক্ষমতা দলগুলো থেকে চলে এসে করতে হবে, ক্ষমতা থেকে করা যাবে না। ওই কিংস পার্টি করতে চেয়েছিল, ওর নাম কি, মইনুল আহমেদ, মানে তার ক্ষমতা তো এত বেশি ছিল, আল্লাহর পরেই তার ক্ষমতা এত বেশি ছিল না। যখনই কিংস পার্টি করতে গেছে তখন কিন্তু আর ক্ষমতার দাপট নাই, দুর্নীতি জড়িয়ে গিয়েছিল। তো এখন যদি ক্ষমতার থেকে কে দল গঠন করতে চায়, তার পরদিন থেকে আস্থা নষ্ট হয়ে যাবে। আর আপনি যত দেরি করবেন এই সরকার তত বিতর্কিত হবে। তাই আপনি জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, এটা বাস্তবতা। আপনার সিন্ডিকেট ভাঙতে পারেননি, ভরা মৌসুমে চালের দাম বেশি, প্রত্যেকের জিনিসের দাম বেশি, তরকারির দাম বেশি, সব ভরা মৌসুমে কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি যদি দেশের অর্থনৈতিক উন্নতি বা এই যে গার্মেন্ট বা শিল্প প্রতিষ্ঠান উন্নতি করতে না পারেন, শুকনো মুখে চিঙা ভেজে না, খাদ্যগুলো গলায় বেঁধে যায়। তো ঠিক তেমনিভাবে শুধু আমি এই করব সেটা করব, জিনিসপত্র দাম হু হু করে বাড়বে, আইন শৃঙ্খলা অবনতি হবে, এখানে ধর্মঘট, ওখানে এটা হবে, সেখানে সেটা হবে, তখন এটা কন্ট্রোল করতে গেলে এই যে সরকারের ভাবমূর্তি যেটা আছে সেটা কিন্তু থাকবে না। তাই আমি বলবো যে নির্বাচন 2026 সাল পর্যন্ত যদি সরকার নিতে চায়, সরকার মহাবিপদে পড়বে। আমি আজকে আপনার এই টেবিলে আজকে তো কোর্ট এই করছে বা সরকারের পক্ষে তো বলা হয়েছে, তো আমি এখানে বলে যাচ্ছি 26 সালের জুন পর্যন্ত যদি সরকার টানতে যায় মহাবিপদে পড়বে। কয়জনের মুখ বন্ধ করুন, আমাদের মুখ তো বন্ধ করার ক্ষমতা কারোর নেই আল্লাহ ছাড়া। অতীতে বলেছি এরশাদকে টাইম বেঁধে দিয়েছিলাম, এই সরকারকেও টাইম বেঁধে দিয়েছিলাম, আগে সরকারকেও টাইম বেঁধে দিয়েছিলাম, আজকেও বলে যাচ্ছে 26 সাল পর্যন্ত জুন পর্যন্ত নিতে গেলে এই সরকার বিতর্কিত হবে, মহা বিতর্কিত হবে। এবং যে সুনামের সাথে তাদের এখান থেকে যেতে চায় 26 সাল না 25 সালের মধ্যে সরকার একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে গেলে তারাও সসম্মানে যেতে পারবে, দেশটা বাঁচবে। এই দেশটা আবার এই আওয়ামী লীগ কি, আমি প্রধানমন্ত্রী বলেছিলাম 28 তারিখেও বলেছিলাম, তার আগেও বলেছিলাম থাকতে পারো, এই কারণে আমি থাকতে পারবো না। এখনও সময় আছে, আপনি জাতির সামনে মাফ চেয়ে, যদি অনেক শহীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তারপরেও বলেছিলাম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো, আমি পদত্যাগ করলাম। তাহলে আপনার ওই অবকাঠামো বাঁচতে পারে, ধন্যবাদ, আপনার ভাস্কর্য বাঁচতে পারে, কিচ্ছু থাকবে না তা না হলে। সেই জন্য আমি বলি যে যতদিন ক্ষমতা অবলম্বিত করতে যাবে তত সরকার বিতর্কিত হবে, আর রাজনৈতিক দল গঠন করে তখন সরকার পরিচালনা করবে, নানান সমস্যার সামনে উপস্থিত হবে। তাই মনে করি সরকারকে ওই দিকে না যাওয়ার জন্য ধন্যবাদ। জনাব নাজমুজ্জামান ভাই, আপনার কাছে আসতে চাই। সিএসসি আজকে জানিয়েছেন যে আগামী নির্বাচন ইভিএম এ নয় ব্যালটে হবে, তাদের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ব্যালট আর ইভিএম নিয়ে আসলে তো প্রচুর আলোচনা হয়েছে, এবং ইভিএম এর মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা মোটেও সুখকর না। এবং এটা আমাদের পূর্ববর্তী নির্বাচনগুলো যতটাই প্রহসনমূলক হোক না কেন, অন্তত একটা বিষয় তারা প্রমাণ করেছে, ইভিএম কোনো ফুল প্রুফ সিস্টেম না। এবং এই জায়গাটাতে যে কোনো মানে একটা পূর্ব অভিজ্ঞতা থাকলে যে যা হয়, ধরেন আগে যে ঘটনাগুলো ঘটেছে ধরেন ভবিষ্যতে ঘটবে না। ধরেন ইভিএম এর মাধ্যমে, কারণ যেহেতু এখানে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, এবং আমি একটু আগেই বললাম যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সদিচ্ছা আছে একটা সুষ্ঠু নির্বাচন করে
জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার। আমরা ধরে নিচ্ছি ইভিএমে ফুল প্রুফ সিস্টেম হিসেবে কাজ করবে, কিন্তু অভিজ্ঞতা তো মানুষের, যারা ভোট দিবে ভোটারদের অভিজ্ঞতা তো সুখকর ছিল না। তো সেই কারণে দেখা যায় যে একটা সন্দেহ মনে পোষে রেখে ভোট দিতে গেলে হয়তো মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বা সুষ্ঠু হলেও প্রশ্ন উঠতে পারে। তা আমি আসলে আমার ধারণা নির্বাচন কমিশন অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং ওনারা মানে অত্যন্ত সাফল্যমণ্ডিত একটা নির্বাচন করা এবং সবাইকে আস্থায় নিয়ে নির্বাচন করবার বিষয়টা মাথায় রেখেই ব্যালট পেপারের সিদ্ধান্তটা নিয়েছেন। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আর আজকে শেষ করব এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।